স্ত্রীর দেহের চাহিদার কাছে পরাজিত এক স্বামী শেষ পর্যন্ত আসামি হয়ে জীবন থেকে মুক্তি চাইছে কেন জানতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। পুলিশ অফিসার রুবেল খুনের আসামি তুহিনের সামনে চেয়ারে বসে হাতের লাঠিটা তুহিনের কাঁধের উপরে রেখে বলল, কাজটাকে ঠিক করলি, নিজের স্ত্রীকে মেরে ফেললি। তুহিন অশ্রু ভেজা চোখে পুলিশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মেরে ফেলেছি, আমি আমার বিবাহিত স্ত্রীকে মেরে ফেলেছি। এত কথা না জিজ্ঞেস করে আমাকে ফাঁসি দিন, আমি মুক্তি চাই। তুহিনের কথা শুনে রুবেল অনেকটা অবাক হয়ে প্রশ্ন করলো, আমি চাকরি জীবনে যতগুলো আসামি রিমান্ডে নিয়েছি, কারো মুখে তোমার মতো সহজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাইনি। আমার মনে হয় কোনো রহস্য আছে তোমার মাঝে। আমার খুব আগ্রহ সৃষ্টি হয়েছে, তুমি কি আমাকে বলবে কেন তুমি তোমার স্ত্রীকে খুন করলে? তুহিনের চোখের পানি ছলছল করছে, মাথা নিচু করে বলল, সব রহস্যের অবসান হয়েছে, আমি সব রহস্য ভেদ করতে পেরেছি। আর কোনো রহস্য নেই, আমি খুনি, আমাকে সাজা দিন। তাহলে তুমি কি আমার কাছে কিছু বলতে চাইছো না? আপনার যা জানার তা তো জানতে পেরেছেন, আর বেশি কিছু জানতে চাইবেন না। তুহিন, তোমার স্ত্রী সাথী এখনো জীবিত আছে। কথাটি শোনা মাত্র তুহিন চমকে উঠল, হতভম্ব হয়ে জানতে চাইল, কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? রাখে আল্লাহ মারে কে, এই কথা তো তুমি বিশ্বাস করো। হয়তো আল্লাহ চায়নি তোমার স্ত্রী মরে যাক, তাই তো বেঁচে আছে। আমি বিশ্বাস করি না। আরে আমিও তো বিশ্বাস করতে পারছি না, তুমি কেন তোমার স্ত্রীকে মারতে গেলে? ও প্রচন্ড মিথ্যেবাদী ছিল, আমার সাথে বারবার প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে, তাই আমি ওকে হত্যা করেছি। এমনিতেই তুমি অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হয়ে গেছো। এখন ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে যদি একটু আমাকে খোলাসাভাবে ঘটনাটার বিবরণটা দিতে, তাহলে হয়তো আমার সুবিধা হতো। আমি মিথ্যে কথা অপছন্দ করি, কিন্তু মিথ্যে দিয়ে আমার জীবনটা ওর সাথে শুরু হয়েছিল। সেদিন ছিল আমাদের বাসর রাত, দুজনে পাশাপাশি বসেছিলাম। হঠাৎ ও আমার হাতটি ধরে আমার কাছে জানতে চাইলো, আমি কি বিয়ের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছি কিনা। আমি বললাম না, আমি কখনো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করিনি। তুমিও নির্ভয়ে আমাকে বলতে পারো, তুমি কি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছো? কি বলো তুমি? কোনো ছেলে তো দূরের কথা, কোনো ছেলে তো আমার কোনোদিনও হাতটা ছুঁয়েও দেখেনি। ওর কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম এমন একটি মেয়ে আমার জীবন সঙ্গী হোক। যাই হোক, আমার স্বপ্ন সত্যি হয়েছে। হঠাৎ লক্ষ্য করলাম সাথী আমাকে হাত বাড়িয়ে আদর করতে শুরু করলো। আমি ওর আদর পেয়ে উত্তেজিত হয়ে উঠলাম, শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম, তারপর মিলেমিশে একাকার হয়ে গেলাম। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই সামনে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি বললাম, যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও। সাথী আমার হাত ধরে টান দিয়ে আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, গোসল পরে করব, চলো বিছানায় চলো। কেন বিছানায় কি? বিছানায় কি তুমি বোঝো না? না বুঝলে সমস্যা নেই, আমি তোমাকে বুঝিয়ে দেব। আমি বুঝতে পারলাম সাথী আবার উত্তেজিত হয়ে গেছে। সারা রাত তো তোমাকে আদর করলাম, এখন গোসল করে বের হয়েছি মাত্র, জরুরি কাজ আছে। কোনো কাজ নেই, এক সপ্তাহ তুমি আমাকে সময় দেবে। আমি ক্ষুধার্ত বাঘিনী, আমার খিদা তুমি নিবারণ করবে। চলো বেডরুমে চলো। আমি কোনো কথা না বলে ক্ষুধার্ত বাঘিনীর খাবার হতে আবারও বেডরুমের দিকে পা বাড়ালাম। এক সপ্তাহ পর আজ আমার অফিস খুলেছে, তাই ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিসে যাবার জন্য। রুমের ভেতরে ঢুকে পেছন থেকে এসে আমাকে সাথী জড়িয়ে ধরলো। আমি সাথীকে ছাড়িয়ে দিয়ে বললাম, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সাথী বলল, রাতে আমার মন ভরেনি, এখন আমার মন ভরিয়ে দাও, তারপর অফিসে যাও, যেখানে যাও, কোনো সমস্যা নেই। তুমি কি বলছো এসব? একটা সপ্তাহ তোমাকে সময় দিলাম, প্রতিদিন 3-4 বার তোমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছি, তারপরও বলছো তোমার মন ভরেনি? আমি তো বলেছি আমি ক্ষুধার্ত বাঘিনী, আমার ক্ষুধা যত সময় নিবারণ না হবে তত সময় তো আমার খাবার হয়ে তুমি আমার সামনে থাকতে হবে। সাথী, আমার অফিস খুলেছে, আমাকে তো অফিস থেকে ছুটি দিয়েছিল, আজ অফিসে না গেলে চাকরিটা হারাতে হবে, তারপর পেটে খাবার কোত্থেকে জোগাড় করব সে চিন্তায় মরতে হবে। মানুষের দুটো খিদা থাকে, একটা পেটের, আরেকটা ওইটা। পেটের খিদা যে কোনো ভাবেই নিবারণ করা যাবে, কিন্তু আমার দেহের খিদা কে মেটাবে বলো মিস্টার? চলো আগে দেহের খিদা মেটাও, তারপর পেটের খিদার কথা চিন্তা করা যাবে। এই বলে আমাকে টান দিয়ে বিছানার উপরে ফেলে দিল। এক প্রকার জোরাজোরি চলছে দুজনের মাঝে। আমি সাথীকে ধাক্কা দিয়ে কোন রকম নিজেকে ওর বাহুডোর থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। সাথীও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি হলো, তুমি আমার সাথে এমন ব্যবহার করলে কেন? অতিরিক্ত কোনো কিছুই ভালো না, গত রাতেও তোমাকে 3 বার আদর করেছি। অফিস থেকে আসি, তারপর না হয় তোমাকে আবার আদর করব, কিন্তু এখন অফিসের টাইম হয়েছে, এই সময় তো তোমার সাথে শারীরিক সম্পর্কের কোনো প্রশ্নই আসে না। তুমি কি জানো, স্ত্রী চাইলে তাকে খুশি করা হচ্ছে স্বামীর কর্তব্য, কোন কাজ কোন সময় করা উচিত। বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। সন্ধ্যার পরে বাসায় ফিরে দেখি বাসার দরজায় তালা দেওয়া। কি ব্যাপার, সাথী কোথায় গেল? ভাবতে ভাবতে সাথীকে ফোন দিলাম, সাথী ফোন রিসিভ করছে না। কয়েকবার কল দেবার পর সাথী কল রিসিভ করে বলল, আমি আমার বান্ধবীর বাসায় এসেছি,
বাসায় খাবার দাবার সব ফ্রিজে রাখা আছে, তুমি গরম করে খেয়ে নিও, আমি রাতে আসবো না বলেই ফোন কেটে দিল। আমি আবারও কল দিলাম, কিন্তু সুইচ অফ। ব্যাপারটা বুঝলাম না, সাথী কেন আমার সাথে এমন করলো, হঠাৎ বাসা থেকে কেন চলে গেল। ভাবতে ভাবতে আমার পকেটে থাকা চাবিটা বের করে মেইন দরজা খুলে আমি বাসার ভেতরে প্রবেশ করলাম। রাতে বিছানার উপরে বসে আমি ল্যাপটপে কাজ করছিলাম। এমন সময় আমার বন্ধু তৌহিদ লন্ডন থেকে আমাকে কল দিল। আমি তো অবাক, কারণ ও খুবই ব্যস্ত মানুষ, সহজে কল টল দেয় না। কলটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে তৌহিদ বলল, দোস্ত, বিয়ে করেছিস, দাওয়াত দিয়েছিলি, যেতে পারিনি, কিন্তু যে ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস, এই মেয়েটা কি তোর স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। কি বলিস, সত্যি কি তোর স্ত্রী? বুঝতে পারলাম না, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো বললাম আমার স্ত্রী। ওর নাম কি মেরি? না, ওর নাম সাথী। কিন্তু তুই ওকে কি চিনিস? হ্যাঁ দোস্ত, আমি ওকে চিনি, ওর নাম মেরি। কিছুদিন আগে আমি দুবাই গিয়েছিলাম, সেখানে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আমরা দুজন একসাথে হোটেলেও থেকেছি। কথাটি শোনা মাত্র আমার সারা শরীরে রক্ত টকবক করে ফুটতে লাগলো। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, তোর কি মাথা ঠিক আছে? ও তো কোনোদিনও দেশের বাইরে যায়নি, আর তুই বলছিস ওর সাথে তুই ঘুরেছিস, একসাথে হোটেলে থেকেছিস। বিশ্বাস না হলে মিলিয়ে দেখ, আমি কিছু ছবি পাঠাচ্ছি তোকে বলেই কল কেটে দিল। 10 সেকেন্ডের মধ্যে 15টা ছবি আমাকে পাঠালো, তৌহিদের সাথে খুব অন্তরঙ্গ দৃশ্যের সাথী। আমি এইসব ছবি দেখে যেন আকাশ থেকে পড়লাম। সত্যিই কি এই সাথী? একেবারে হুবহু সাথীর মতোই চেহারা। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, চিন্তায় অস্থির হয়ে উঠলাম। আবারও ডায়ালে থাকা নাম্বার বের করে সাথীকে কল দিলাম, কিন্তু সাথীর নাম্বার বন্ধ। আমি রহস্যের মধ্যে ঘুরপাক খেতে লাগলাম। সারা রাত টেনশনে ঘুমাতে পারলাম না। সকাল 9টা বাজে। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দরজায় তালা মারলাম, এখনো সাথীর মোবাইল বন্ধ। বাসায় আসার তো কোনো নামগন্ধ নেই। অফিসের দিকে পা বাড়ালাম, সিঁড়ি থেকে নামবো, এমন সময় একটা কল আসলো। আমার অফিসের বস কল করেছে। আমি কল রিসিভ করে সালাম দিলাম। বস আমাকে বললেন, তোমাকে গতকালকে একটা ফাইল দিয়েছিলাম, সে ফাইলটিতে কয়েকটা জায়গায় সাইন করতে বাকি আছে। আমি হয়তো ভুলে সাইনগুলো করিনি। তুমি সোজা অফিসে গিয়ে ফাইলটি নিয়ে সোজা হোটেল ব্ল্যাক এন্ড হোয়াইটের 412 নাম্বার রুমে চলে আসবে। আমি এখানেই আছি। আমি ইয়েস স্যার বলে অফিসের দিকে আবারও পা বাড়ালাম। ফাইলটি নিয়ে 412 নাম্বার কক্ষের সামনে এসে দরজায় নক করলাম। বস দরজাটা খুলে দিল। দরজার ভেতরে দাঁড়িয়ে বলল, আমাকে ফাইলটা দাও, আমি সাইন করে দিচ্ছি। আমি ফাইলটা বসকে বাড়িয়ে দিলাম। বস ফাইলে একটার পর একটা সাইন করছে। হঠাৎ আমার চোখ পড়লো হোটেল কক্ষের ভেতরে, দেখতে পেলাম সাথী ভেতরে দাঁড়িয়ে চুল ঠিক করছে। এমন দৃশ্য দেখে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। আমি বুঝতে পারলাম আসল ঘটনা। বসকে এক প্রকার ধাক্কা দিয়ে হোটেল কক্ষের ভেতরে ঢুকে গেলাম। সাথীর সামনে আসতেই সাথী চমকে উঠলো আমাকে দেখে। বস উত্তেজিত হয়ে আমার সামনে এসে বলল, তোমার এত বড় সাহস, তুমি ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকলে কেন? আমি সাথীর পা থেকে মাথা পর্যন্ত চেয়ে দেখছিলাম। সাথী ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। আমি বসকে বললাম, এই যে মেয়েটা, ও আমার স্ত্রী। 1 সপ্তাহ হলো ওকে আমি বিয়ে করেছি। এবার আপনিই বলুন, ওকে আপনি কতদিন যাবত চেনেন, বা কতদিন যাবত ওর সাথে হোটেলে রাত কাটান? বস আমার কথা শুনে চমকে উঠলো। কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, তুহিন, কি বলছো তুমি? জয়া তোমার স্ত্রী? ও আমার কাছে সাথী, আপনার কাছে জয়া, আর আমার বন্ধু তৌহিদের কাছেও মেরি। বস, আপনার বয়স তো 60-এর উপরে হবে, আমার চেয়ে আপনি অনেক অভিজ্ঞ। তো একটা সত্য কথা বলবেন, মেয়েদের চেনার কোনো উপায় জানেন কি আপনি? বস আমার দিকে ফ্যাল করে বলল, ওকে আমি 3 বছর যাবত চিনি। কিন্তু তুমি ভুল করলে কেন তুহিন? এমন একটা মেয়েকে তুমি কিভাবে বিয়ে করলে? বস, মায়ের কথায় গ্রামের মেয়ে বিয়ে করেছি। শুনেছি শহরে বসে লেখাপড়া করেছে। বাসরাতে আমাকে বলেছে সে ভার্জিন, কিন্তু সে যে বিশাল বড় দেহ ব্যবসায়ী সেটা বুঝতে পারিনি। ও আমার সাথে প্রতারণা করেছে, আমার বোনটা নিয়ে খেলা করেছে। বস, আপনি চলে যান, শাস্তিপ্রাপ্ত হয়েছে, ওকে আমি শাস্তি দিতে চাই বলেই সাথীর গলা চেপে ধরে ওকে আমি বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। তারপরের ঘটনা তো আপনি জানেন। আমি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছি। স্যার, আপনার কাছেও আজ আমি আমার সমস্ত দোষ স্বীকার করেছি। আমাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন। আমি এই বিষাদময় জীবন থেকে মুক্তি চাই। পুলিশ অফিসার রুবেল বলল, রেগে গেলে তো হেরে গেলে। তুমি রাগের মাথায় যে কাজটা করেছো, তুমি ভুল করেছো। প্রথমত তোমার মায়ের পছন্দ মতো বিয়ে করেছো, তার সম্পর্কে খোঁজ খবর নাওনি। দ্বিতীয়ত, সবকিছু জানার পর সাথীকে তুমি হত্যা করেছো। তুমি চাইলে সবকিছু ভুলে তোমার মতো করে তোমার জীবনটা সাজিয়ে নিতে পারতে, কিন্তু আজ তুমি তোমার জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড় করিয়েছো। স্যার, আপনি বলুন, এজন্য কে দায়ী? আমি, আমার ভাগ্য। আমি তো একটা ভালো ছাত্র ছিলাম, ভালো একটা চাকরি করতাম, কোনোদিনও কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করিনি। তবে আমার ভাগ্যটা কেন আজ এমন হলো? জীবনটা দাবার চালের মতো, সামান্য একটা চাল ভুল হলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তুহিন, তুমি দাবার চালে ভুল করেছো। হ্যাঁ, আমি ভুল করেছি, তাই তো এই জীবন থেকে আমি মুক্তি চাই। আমাকে মুক্ত করার ব্যবস্থা করুন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়
আজ এমন পরিস্থিতির জন্য কে দায়ী? কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। পরের পার্ট দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। নতুন আরেকটি গল্প শুরু হচ্ছে। রাত 1টা বাজে। 1 বছরের মেয়ে পান্না প্রচন্ড কান্না করছে। শান্তা কোনোভাবেই মেয়ের কান্না থামাতে পারছে না। পান্নার কান্না শুনে ঝিনুক প্রচন্ড রেগে রুম থেকে বেরিয়ে এসে শান্তার রুমের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, কি সমস্যা? রাতেও কি একটু ঘুমাতে পারবো না? দিনে ভেবে করে, রাতেও ভেবে করে। এমন বজ্জাত মেয়ে আমি আমার বাপের জন্মে দেখিনি। ঝিনুকের এমন কথা শুনে পান্নাকে কান্না থামানোর চেষ্টা করছে শান্তা, কিন্তু পান্নার কান্না থামছে না। বাহিরে ঝিনুকের চেঁচামেচি সহ্য করতে না পেরে পান্নাকে বিছানার উপরে রেখে রুম থেকে বাইরে চলে আসলো। বাহিরে এসে থতমত খেয়ে শান্তা বলল, ভাবি দয়া করে একটু থামুন, বাচ্চাটা ভয় পাচ্ছে। ওর বাবা কাছে নেই তো সেজন্য কান্না করছে। ওর বাবাকে ছাড়া পান্না রাতে ঘুমাতে পারে না। তোমার মেয়ে ঘুমাতে পারে না, সেজন্য কি আমরাও না ঘুমিয়ে রাত কাটাবো? ভাবি আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে। ও ছোট মানুষ, আপনি যদি এইভাবে চেঁচামেচি করেন তাহলে ও আরো বেশি ভয় পাচ্ছে, আরো বেশি কান্নাকাটি করছে। কি বললেন? আমি চেঁচামেচি করি? এই শাউন, তুমি কি শুনতে পাচ্ছ না তোমার ছোট ভাইয়ের বউ কি বলছে? আমি নাকি চেঁচামেচি করছি? ওর বজ্জাত মেয়ের কারণে ঘুমাতে পারছি না, সেজন্য এসে জিজ্ঞেস করলাম, তাতে উল্টো আমার দোষ হয়ে গেছে। এখন আমাকে মুখে যা আসছে তাই বলে গালাগাল করছে। ঝিনুকের কথা শুনে শান্তা অনেকটা অবাক হয়ে বলল, ভাবি আপনি এসব কি বলছেন? আমি আপনাকে কখন গালাগাল করলাম? এমন সময় শাওন রুম থেকে বের হয়ে এসে ঝিনুকের পাশে দাঁড়িয়ে বলল, ঝিনুক রুমে চলো, রাত অনেক হয়েছে, ঘুমাবে। আর শান্তা তুমিও রুমে যাও, আগে তুমি বিচার করবে তারপর রুমে যাব। ওর বজ্জাত মেয়ে প্রতি রাতে কান্নাকাটি করবে, আর আমি কিছু বললেই তাতে আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। শান্তা, পান্না প্রতি রাতে কান্না করে কেন? ভাইয়া পান্না ওর বাবাকে ছাড়া ঘুমাতে পারে না, তাই কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ে। কেন রিয়ান বাসায় নেই? ও গেছে কোথায়? ভাইয়া নাইট গার্ডের চাকরি নিয়েছে। কথাটি শোনা মাত্রই শাওন অবাক হয়ে বলল, কি বলছো তুমি? অসুস্থ মানুষ, ও কিভাবে নাইট ডিউটি করবে? আমি নিষেধ করেছিলাম, বলেছিলাম আমি চাকরি করি, তুমি মেয়েকে দেখাশোনা করো, কিন্তু সে রাজি হয়নি। বলেই শান্তা রুমের ভেতরে ঢুকে গেল। শাওন ঝিনুকের হাত ধরে টান দিয়ে তার বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে শাওন উত্তেজিত হয়ে বলল, তোমার বকবকানি শুনতে শুনতে আমার আদরের ছোট ভাইটি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ও আজ নাইট ডিউটি চাকরি নিয়েছে। আরে তুমি কি করে ভুলে যাও, ভালো একটা চাকরি করত, ও তোমার আমার বিয়ের সমস্ত খরচ করেছে, এতদিন সংসারের অধিকাংশ টাকাও দিয়েছে। আজ বিপদে পড়েছে বলে ওর বউ বাচ্চাকে তুমি যা মুখে আসে তাই বলো। আমার পঙ্গু ভাইটাকেও তুমি ছাড় দাওনি। বাহ, আজ তো দেখি তোমার বোবা মুখে কথা ফুটেছে। তোমার ভাই মহাভারত উদ্ধার করেছে, তাকে কিছুই বলা যাবে না। তার বউ জ্বালাবে, তার মেয়ে সারা রাত কান্না করবে, আর আমি চুপ করে বসে থাকবো, তাই না? তোমার যদি এমনটাই মনে হয় তাহলে আমার শেষ কথা হলো, আমি তা পারবো না। আমি স্বাধীনতা চাই, নিজের একটা সংসার চাই, শান্তি সুখে বসবাস করতে চাই। আমি জানি তুমি কোনোদিনও তোমার ভাইয়ের বউ ভাতিজিকে ছাড়া থাকতে পারবে না। আমার তোমার সাথে এই বাসাটা থাকা সম্ভব না। শাওন সাহেব গুড বাই। বলেই ঝিনুক রুম থেকে বের হয়ে গেল। তখন শাওনও দৌড়ে রুম থেকে বের হয়ে আসলো। মেইন দরজার সামনে থেকে ঝিনুক বের হবে, ঝিনুকের হাত টেনে ধরে বলল, পাগলামি করো না, রুমে চলো, রাত অনেক হয়েছে। ঝটকা মেরে ঝিনুক হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, দ্বিতীয়বার আমাকে থামানোর চেষ্টা করবে না, তাহলে আমি চিৎকার চেঁচামেচি করে সারা বিল্ডিং এর লোক ডাকবো। এই বলে ঝিনুক বাসা থেকে বের হয়ে গেল। শাওন আর ডাকলো না, টেনশনে অস্থির হয়ে উঠল, কি করবে বুঝতে পারছে না। শান্তা তো রুমের সামনে থেকে সবকিছু পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখলো, কিন্তু কিছুই বলল না। পরের দিন সকালবেলা শাওন ড্রয়িং রুমের সোফার উপরে বসে অফিসে যাওয়ার জন্য জুতো পরছিল। এমন সময় লাঠিতে ভর দিয়ে রিয়ান ড্রয়িং রুমে প্রবেশ করলো। ভাইয়া নাস্তা করেছো? শাওন রিয়ানের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ভাই কোনোদিনও ভাইয়ের কাছে বোঝা হয় না। আমি কিন্তু তোকে বোঝা মনে করি না, কিন্তু তুই তো আমাকে আপন মনে করিস না। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি কি বলেছি তোদের আমি খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না? তাহলে তুই নাইট গার্ডের চাকরি কেন নিলি? ভাইয়া এসব বাদ দাও, আমি জানি পান্না রাতে ভীষণ কান্না করে, ভাবি ঘুমাতে পারে না, তারপর আমাদের কারণে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। আমি আর চাই না তোমাদের সমস্যার সম্মুখীন হতে, তাই আমি স্ত্রী সন্তান নিয়ে আজই এই বাসা থেকে চলে যাব। তুমি ভাবিকে নিয়ে আসো। তুই আমাকে ছেড়ে চলে যাবি, এ কথা বললি কিভাবে ভাই? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। ভাইয়া বাস্তবতাকে মেনে নিতে হবে, তোমার সংসার আছে, আমার সংসার আছে, এর মধ্যে ভালোবাসাটাকে একটু দূরত্ব রাখতে হবে, প্রাধান্য দিতে হবে স্ত্রী সন্তানকে। তাই তোমার কাছে একটা অনুরোধ করব, আমাকে যদি সত্যিই ভালোবেসে থাকো তাহলে আর কোনো কথা বলবে না, ভাবিকে গিয়ে নিয়ে আসো। শাওনের চোখের পানি ছলছল করছে, আর কোনো কথা না বলে সোজা ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল।
রিয়ান দু চোখের পানি মুছে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার রুমের দিকে চলে গেল। অফিস শেষে শাওন ঝিনুকদের বাসায় আসলো। শাওনের শাশুড়ি উত্তেজিত হয়ে শাওনকে বলল, তুমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না। ঝিনুক তোমার ভাইয়ের বউয়ের সাথে থাকতে পারবে না। তো এটাই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা। তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও কি করবে। যদি আমাদের প্রস্তাবে রাজি না হও তবে ঝিনুককে আর কখনো তোমার কাছে পাঠাবো না। শাওন ঝিনুকের দিকে তাকিয়ে বলল, তোমার কি মত ঝিনুক? আমি তো আগেই বলেছি আমার আলাদা সংসার পছন্দ। আমি তোমার ভাইয়ের বউয়ের সাথে কিছুতেই থাকতে পারবো না। যদি আমায় নিয়ে আলাদা বাসায় থাকতে পারো তাহলে এসো, নয়তো এসো না। আমার মাথায় আসে না আমার ভাইয়ের বউ তোমার কি ক্ষতি করেছে। সারাদিন কাজের মহিলার মতো সংসারে সব কাজ করে শান্তা। ঝিনুক, তুমি কি সংসারে কোনো কাজ করো? রিয়ান না হয় অ্যাক্সিডেন্টের পর চাকরি হারিয়ে বাসার বাজারঘাট ঠিক মতো করতে পারেনি, কিন্তু তার আগে তুমি বলতে পারবে সংসারের কোনো খরচ ঠিকমতো আমি দিয়েছি? যে মানুষ দুটো আমাদের জন্য দিনরাত কষ্ট করেছে সে মানুষ দুটোর কারণেই তুমি আমার সাথে এক ছাদের নিচে থাকতে চাচ্ছ না। তারাই কিন্তু তোমার অসুস্থতার সময় শরীরে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। কি হলো, চুপ করে রইলে কেন? আমি জানি তোমার কাছে কোনো জবাব নেই। শাওনের শাশুড়ি বলল, আমি এত কথা শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি সেটা যদি তুমি করো তাহলে আমার মেয়েকে নিয়ে যেও। তার আগে আমার মেয়ে তোমার বাসায় যাবে না। ঠিক আছে, আমিও বলে গেলাম আপনার মেয়ের মন থেকে যতদিন হিংসা অহংকার দূর হবে না ততদিন আমিও তাকে নিতে আসবো না। বলেই ঝিনুকদের বাসা থেকে বের হয়ে গেল। শাওন বিষণ্ণ অবস্থায় বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই মেন দরজার সামনে ফ্লোরে একটা চিঠি পড়ে থাকতে দেখলো। শাওন চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। ভাইয়া, ভালো থাকো, তোমার জন্য ভালোবাসা অবিরাম। আমরা চলে যাচ্ছি, আমাদের বৃথা খোঁজার চেষ্টা করো না। তুমি ভাবিকে নিয়ে সুখে থাকো, এই কামনায় তোমার আদরের ছোট ভাই রিয়ান। চিঠিটা পড়া শেষ করে চোখের পানি আর ধরে রাখতে পারলো না শাওন। কি করবে বুঝতে পারছে না, অস্থির হয়ে উঠলো। কারণ শাওন রিয়ানকে প্রচন্ড ভালোবাসতো। মা বাবা মারা যাবার পর এই ভাইটি ছাড়া তার আর আপন কেউ ছিল না। সে ভাইটিও তার স্ত্রীর কারণে আজ পর হয়ে গেল। 1 বছর পর চড়াই উতরাই পেরিয়ে ঝিনুক আজ বশির চৌধুরীর অফিসে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। বশির চৌধুরী লোকটি চরিত্রের দিক থেকে একটু বিচিত্রমুখী, তাই তো প্রথম দেখায় ঝিনুককে দেখে তার ভালো লেগে গেল। বয়স বাড়লেও মানুষটির মনের বয়স বাড়েনি, তাই তো ঝিনুককে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অফিস কক্ষের দরজাটা বন্ধ করতে ঝিনুক চমকে উঠে বলল, কি ব্যাপার, আপনি দরজা বন্ধ করছেন কেন? তোমার চাকরির ইন্টারভিউ নিব, দরজাটা বন্ধ না করলে কি হবে? ইন্টারভিউ নিতে দরজা বন্ধ করতে হবে কেন? আহা, তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে কিছু দেবে, আমি তোমাকে কিছু দেব, তারপরেই তো তোমার চাকরিটা পাক্কা হবে সুন্দরী। বলেই কপাত করে ঝিনুকের হাতটি ধরে টান দিয়ে বুকের কাছে নিয়ে ঝিনুককে জড়িয়ে ধরলো। ঝিনুক বুঝতে পারলো বশির চৌধুরীর মতলব কি, তাই তো নিজেকে ছাড়িয়ে নেবার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো। দুজনের মধ্যে ধস্তাধস্তি চলছে। এমন সময় দরজা খুলে অফিস কক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রবেশ করলো রিয়ান। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া আমার অফিস কক্ষে প্রবেশ করেছিস? রিয়ানকে দেখে ঝিনুক কেঁদে উঠলো, কাঁদো কাঁদো গলায় বলল, রিয়ান তুমি আমাকে বাঁচাও এই বদলোকটির হাত থেকে। ভাবি, আমি আপনাকে বাঁচানোর জন্য এসেছি। আপনি যখন এই অফিসে প্রবেশ করেছেন তখন আমি আপনাকে দেখেছি। আমি বদমাইশ লোকটা চাকরি করতাম, অনেক অন্যায় মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ আমার বড় ভাইয়ের স্ত্রীর গায়ে কেউ হাত দেবে আর আমি সহ্য করব? তা কোনোদিনও হতে পারে না। বলেই হাতের লাঠিটা দিয়ে সজোরে বশিরউদ্দিনের গায়ে আঘাত করতে লাগলো। বশিরউদ্দিন ফ্লোরে লুটিয়ে পড়লো, কাঁদো কাঁদো গলায় বলল, আমায় তুমি মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আর আমাকে তুমি মেরো না। রিয়ান বলল, ভাবি চলুন আমার সাথে। দুজন অফিস কক্ষ থেকে বের হয়ে আসলো। অফিস থেকে বাহিরে এসে রিয়ান বলল, আপনি এখন নিরাপদ, চলে যেতে পারেন। ঝিনুক কান্না করতে করতে রিয়ানের পায়ে পড়ে গেল। রিয়ান অবাক হয়ে ঝিনুককে তুলে ধরে দাঁড় করালো। কি হয়েছে ভাবি, আপনি কান্না করছেন কেন? ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করেছি তোমাদের সাথে, যে ফল আমি হারে হারে পেয়েছি। হিংসা অহংকারের কারণে রোড অ্যাক্সিডেন্টে আমার মাকে হারিয়েছি। তুমি বাসায় থেকে চলে আসার পর থেকে আজ 1 বছর তোমার ভাই আমাকে বাসায় তুলে নেয়নি, আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। অনেকবার বাসায় গিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তোমার ভাই তোমার বিরহে ছন্নছাড়া হয়ে গেছে। তোমাকে কতটা খুঁজেছি কিন্তু শহরের কোথাও পাইনি। এইসব কিছুর মূলে আমার জেদ, আমার অহংকার, আর এই অহংকারের কারণে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করো ভাই, তুমি তোমার পরিবার নিয়ে বাড়িতে ফিরে চলো। বলেই দুহাত জোর করে কান্না করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, হয়তো রিয়ান সবকিছু ভুলে তার ভাবিকে ক্ষমা করে দেবে, আবার দুই ভাইয়ের মধ্যে মিলন ঘটবে। কিন্তু জীবনের মহামূল্যবান একটি বছর হিংসা আর অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল। সে ক্ষত কি করে দূর হবে?
তাই সবসময় একটা কথা বলি, হিংসা, অহংকার, বিদ্বেষ, ভেদাভেদ কখনোই শান্তি সৃষ্টি করতে পারে না, অশান্তি সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আবু সঈদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। এটি আরেকটি নতুন গল্প দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। মা বাবা মোবাইল টিপছে, সামনে বসে ছেলে একটি কাগজ দেখালো বাবাকে। বাবা হঠাৎ ফলো করলো ছেলের কাগজটার দিকে। লেখা আছে, বাবা আমাদের বাসায় মায়ের বয়ফ্রেন্ড আছে। বাবা ইশারা দিয়ে বলল, তুই চলে যা, আমি তোর সাথে পরে কথা বলছি। ছেলে বাবার কথা মতো চলে গেল। তারপর আকাশ ফাহিমাকে বলল, তুমি কার সাথে চ্যাটিং করছো? ফাহিমা বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কোথায় চ্যাটিং করছি, বসে বসে গেম খেলছি। আকাশ বলল, ঠিক আছে তুমি গেমস খেলো, আমি একটু বাইরে থেকে আসি, আর দরজাটা বন্ধ করে দাও। ফাহিমা মনে মনে বলল, আকাশ বাহিরে যাচ্ছে কিন্তু দরজা বন্ধ করে দিতে বলছে, সেটা তো একেবারেই বুঝলাম না। আকাশ বলল, কি হলো, কি ভাবছো, কোনো অসুবিধা নাকি? ফাহিমা বলল, আচ্ছা ঠিক আছে তুমি বের হও, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। বলেই দরজা বন্ধ করতে গেল। নীরব মায়ের কথা বাবাকে বলে দিয়ে ভয় পাচ্ছে। এর মধ্যে বাবা আকাশ এসে বলল, কিরে, আমি তখন তোর পুরো কথা স্পষ্ট বুঝিনি, আমাদের বাসায় কে এসেছে আমাকে বল। নীরব বলল, বাবা একটা ছেলে আমাদের বাসায় ঢুকতে দেখেছি, কিন্তু সে কোথায় আছে, কোন জায়গায় আছে আমি জানি না। বাবা বলল, তুই আমার সাথে মিথ্যে কথা বলিস না, তোর মা অনেক ভালো আমি জানি, হয়তো বিল নিতে এসেছে, না হয় সুইপার এসেছিল, তুই ভুলভাল বুঝিয়ে তোর মাও আমার সাথে বিবাদ সৃষ্টি করে দিচ্ছিস। ছেলে মাথায় হাত রেখে বলল, বাবা আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস না হলে তুমি মায়ের রুমে গিয়ে দেখো। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে তুই এখানেই থাক, কোথাও যাবি না, আমি দারোয়ানের কাছে যাচ্ছি, সে অচেনা লোক এখানে এসেছে দেখেছে কিনা জিজ্ঞেস করার জন্য। বলেই বাসা থেকে বের হলো। নীরব নিজে নিজে বলল, আজকে বাবাকে শাস্তি দেব, অনেক দিন ধরে আমি সৎ ছেলে বলে কষ্ট দিয়েছিল, আজকে বাবা এমন শাস্তি দেব তখন আমার কষ্টের কথা আমি ভুলে যাব। রিয়ান বাথরুমে দাঁড়িয়ে মনে মনে বলল, লোকটা রুমে এখনো আছে নাকি বের হয়েছে কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু এখানে এত যে গন্ধ, 1 মিনিটও দাঁড়াতে ইচ্ছা করছে না। এখন কেউ যদি হেল্প করতো, আকাশ যে বের হয়েছে আমি বের হয়ে যেতাম, এই বলে টেনশন করতে লাগলো। দারোয়ান বসে ডিউটি করছে। এর মধ্যে আকাশ গিয়ে বলল, চাচা আমি আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করার জন্য এসেছি। কি কথা জিজ্ঞেস করবেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? আকাশ বলল, বিরাট প্রবলেম হয়েছে, যদি আপনি সঠিক প্রমাণ দিতে পারেন তাহলে সমাধান করতে পারবো। দারোয়ান বলল, কি কথা বলেন। আকাশ বলল, আমার বাসার দিকে কোনো ছেলে ঢুকতে দেখেছেন আপনার মনিটরে? দারোয়ান বলল, ও আচ্ছা, এ কথা জিজ্ঞেস করার জন্য এসেছেন। জমিদারের ছেলে আমাকে ফোন করে বলেছিল যে আপনার বাসায় একটা লোক ঢুকেছে, তাকে আমি চিনি কিনা, আর আমি জমিদারের ছেলেকে উত্তর দিয়েছি, হ্যাঁ আমি চিনি, ও কাজে এসেছে। আকাশ বলল, আপনি কি জানেন ও যে আমার বাসায় কাজে এসেছে? না জেনে তার সাথে মিথ্যে কথা বলেছেন কেন? দারোয়ান বলল, আমি মনে করেছি হয়তোবা আপনাদের বাসার গুরুত্বপূর্ণ কাজে আপনার স্ত্রী ডেকেছে, তাছাড়া ওই লোকটা নিচে আমাকে বলেছে আপনার বাসায় একটা কাজে যাবে, তাই আমি কথা না বাড়িয়ে শর্টকাট করেছিলাম। আকাশ বলল, হয়েছে, অনেক করে ফেলেছেন, আপনার সাথে পরে কথা বলছি আমি, কারণ আপনি বিরাট অন্যায় করেছেন, একটা অপরিচিত লোক বাসায় ঢুকতে দেখে কোনো বাধা না দিয়ে। বলেই আকাশ চলে গেল। বাসায় এসে নীরবকে বলল, এই প্রতিটা রুম দেখতো। নীরব বলল, বাবা আমি সবখানে দেখেছি, এখানে ওই লোকটা নেই, আমি 100% নিশ্চিত ওই লোকটা এখন মায়ের সাথে আছে। আকাশ বলল, ঠিক আছে তাহলে আমার সাথে চল। বলে এই রুমে গেল। ফাহিমা দরজা খুলে দিয়ে বলল, তোমার কাহিনী তো কিছুই বুঝতে পারছি না, তুমি বের হওয়ার সময় আজকে দরজা বন্ধ করে দিতে বলেছো, আর মন মেজাজ অন্যরকম। আকাশ ফাহিমাকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে নিয়ে গেল। ফাহিমা রুমের ভেতরে গিয়ে দেয়ালের সাথে ব্যথা পায়। তারপর বলল, কি হয়েছে, তুমি এমন করছো কেন, তুমি কোনো নেশা করেছো নাকি? আকাশ নীরবকে বলল, তুই তোর মাকে পাহারা দে, যেন বাসা থেকে বের হতে না পারে, আমি বাথরুমে গিয়ে দেখছি। নীরব বাবার কথা মতো মায়ের পাশে দাঁড়িয়ে রইল। আকাশ ওয়াশরুমে গেল। ফাহিমা ভীষণ টেনশনে পড়ে গেল, আকাশ এমন করছে কেন? তারপর নীরবকে বলল, এই তোর বাবা এমন করছে কেন? আকাশ ছেলেটাকে নিয়ে এসে ফাহিমার পাশে দিয়ে বলল, তোর নাগরকে বাসায় এনেছিস তোর চাহিদা মেটানোর জন্য, তাই এমন করছি। ফাহিমা বলল, এই ছেলেটাকে, তাকে তো আমি চিনি না। আকাশ বলল, এতক্ষণ পর্যন্ত এক রুমের ভেতরে ছিলি, কাজ শেষে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছিস, আর এখন বলছিস চিনিস না? আসলে আমার খুবই হাসি পাচ্ছে তোর কর্মকাণ্ড দেখে। এই আমি তোকে কিসের অভাবে রেখেছি? বাসায় একটা ছেলে থাকার পরও তুই বাহির থেকে পরপুরুষ নিয়ে এসে ফষ্টি নষ্টি করছিস। ফাহিমা বলল, এই তুমি কে? আমি কি তোমাকে এখানে নিয়ে এসেছি? আকাশ বিশ্বাস করো, এই যে আমি মাথায় হাত রেখে বললাম, আমি এই
ছেলেটাকে চিনি না, আর এখানে কিভাবে ঢুকলো আমি তো বুঝতে পারছি না। আকাশ ছেলেটাকে থাপ্পড় দিয়ে বলল, এই চুপ করে আছিস কেন? এখানে কেন এসেছিস সেটা বলতে এতক্ষণ লাগছে কেন? নীরব বলল, বাবা এমনিতে হবে না, তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো, তারপর দুজনকে পুলিশের হাতে দিয়ে দাও। ওরা যখন মাইর দেবে তখন আসল কথা বের হয়ে যাবে। ছেলেটা বলল, আসলে আপনার স্ত্রীর কোনো দোষ নেই, আমি একজনের কন্ট্রাক্টে এখানে এসেছি। ফাহিমা ও আকাশ অবাক হয়ে গেল তার কথা শুনে। তারপর আকাশ বলল, একজনের কন্ট্রাক্টে এসেছিস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছিস? ফাহিমা বলল, তুমিও আগে ওর কথা শোনো, তারপর ধমক দিয়ে কথা বলো। এই কে তোমাকে এখানে আসতে বলেছে বলো? ছেলেটা বলল, ঠিক আছে আমি বলছি শুনুন। রিয়ান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পেছন থেকে আকাশের ছোট বোন আশু এসে বলল, রিয়ান তুই আমাকে একটা হেল্প কর না, আমি খুব আশা নিয়ে তোর বাসায় যাচ্ছিলাম, আর রাস্তায় দেখা হয়েছে, খুব ভালো হলো। রিয়ান বলল, ভাবি কি হয়েছে বলো, আমি একটা কাজে যাচ্ছিলাম, আর না হলে তুমি বাসায় এসো, আমি কাজ সেরে বাসায় এসে শুনবো তোমার কথা। আশু বলল, আসলে রিয়ান তোর অভিনয় করতে হবে একটু, এর বিনিময়ে আমি তোকে কিছু টাকা দেব, যেই টাকা দিয়ে তুই 2-4 মাস চলতে পারবি। রিয়ান খুশি হয়ে বলল, ভাবি তুমি কি সত্য বলছো নাকি আমার সাথে মজা করছো? আশু বলল, আমি মজা নিচ্ছি না, যা বলছি সত্য বলছি। রিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, কি কথা বলো। আশু বলল, তুই আমার ভাইয়ের বাসায় যাবি, গিয়ে ভাবির রুমে লুকিয়ে থাকবি, যেন আমার ভাই এসে তোকে দেখতে পায়, ভাবি যে তোর সাথে একটা অসামাজিক সম্পর্ক করছে। রিয়ান বলল, আমি এত বড় জঘন্য কাজ করতে পারবো না, তুমি অন্য কাউকে দিয়ে করাও। আশু বলল, এই কাজ আর কেউ করতে পারবে না, আমার জানা মতো এগুলোর অভিজ্ঞতা তোর কাছে আছে, প্লিজ তুই আমার কথা ফিরিয়ে দিস না। রিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা আগে দিয়ে দাও। আশু ভ্যানিটি ব্যাগ থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিল, তারপর বলল, তুই এখনই চলে যা। রিয়ান বলল, আমি টাকা পেয়েছি, এখন কোনো অসুবিধা নেই, টাকাগুলো বাসায় রেখে আর জামাটা চেঞ্জ করে তাদের কাছে যাচ্ছি। আশু, ঠিক আছে, কিন্তু কেউ যেন না জানে যে আমি করিয়েছি এই কাজ, বলে বাসার দিকে চলে গেল। আকাশ রিয়ানের কথা শুনে ফাহিমাকে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ভুল বুঝে তোমার গায়ে হাত তুলেছি। এই নীরব, তোর রুম থেকে বের হ। নীরব মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তারপর রিয়ানকে বলল, ভাই তুমি কাজটা ঠিক করনি, টাকার বিনিময়ে আমার বোনের কথা শুনে আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করেছিলে, ঠিক আছে তুমি টাকার বিনিময়ে করেছো, এখন চলে যাও, তোমার সাথে আমার পরে হিসেব হবে, যখন আমার ফ্যামিলির সমস্ত সমাধান হয়ে যাবে। ফাহিমা তুমি বাসায় থাকো, আমি আমার বোনের কাছে যাচ্ছি, সে কেন এত বড় জঘন্য কাজ করাতে পারলো, বলেই লোকটার হাত ধরে বাসা থেকে বের হলো বোনের বাসার উদ্দেশ্যে। তারপর ফাহিমা দুহাত তুলে আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আমাকে আপদ বিপদ থেকে রক্ষা করো, আজকে এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম, জানি না আমার জন্য আরো কত বড় বিপদ দাঁড়িয়ে আছে, সবকিছু থেকে আমাকে রক্ষা করো। আশু স্বামীর সাথে ফোনে কথা বলছিল, এর মধ্যে আকাশ গিয়ে গালে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, তুই টাকার বিনিময়ে আমাদের সংসার নষ্ট করতে চাচ্ছিস কেন? কেন এই কাজ করেছিস আমাকে বল। আশু গাল থেকে হাত নামিয়ে বলল, আমি চাইলে এক্ষুনি তোমাকে কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু ভাই হিসেবে পারছি না, আমি টাকার বিনিময়ে বাহিরের ছেলে পাঠিয়ে তোমার বউয়ের একটা নষ্টামি করার ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, ধরা খেয়ে গেছি, কিন্তু আসল ঘটনা তুমি জানো না কেন আমি এসব করেছি। আকাশ বলল, তুই আমার ছোট বোন, আর ছোট বোন হয়ে এসব কেন করতে চাইছিস আমাকে বল। তোকে তো আমি কখনো পর মনে করিনি, নিজের চেয়ে বেশি ভালোবাসি তোকে, কিন্তু তুই কিনা একটা ছেলে পাঠিয়ে আমার সংসার তছনছ করার জন্য বসে আছিস কেন? আশু বলল, ভাইয়া তাহলে আমি এসব কেন করেছি শোনো। আশু আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ফাহিমা দরজা খুলে দিয়ে বলল, এই ফকিন্নির মেয়ে, এখানে কেন এসেছিস? আমাকে আগের বউ মনে করেছিস নাকি? যখনই তোরা বাসায় আসবি তখনই আমি বরণ করে হাসি খুশিতে মেহমানদারি করব। শাশুড়ি বলল, বৌমা তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো মনে করেছি আগের বউয়ের চেয়ে তুমি অনেক ভালো হবে, কিন্তু তোমার আচরণ দেখে আমার মনে হচ্ছে না ভালো মানুষের মেয়ে তুমি। ফাহিমা বলল, মনে করেছিলাম একটু বকা দিয়ে বাসায় ঢোকাবো, কিন্তু তোদের আচরণ দেখে এখান থেকে তোদের বিদায় করব। ননদ বলল, ভাবি আমরা ভাইকে দেখতে এসেছিলাম, শুনেছি ভাই নাকি অসুস্থ, তাই দেখতে এসেছি, তুমি এভাবে কথা বলে আমাদের তাড়িয়ে দিও না। ফাহিমা বলল, বেশি কথা বাড়াস না তো, যা এখান থেকে, তোদের জায়গা নেই এখানে, বলেই দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। তারপর ননদ মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা কিছুই করার নেই, যখন অমানুষের মেয়ে বাসায় ঢুকে তখন ছেলে ছেলে জায়গায় থাকে না, ভাই বোনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তুমি বাসায় চলে যাও, যেদিন তোমার ছেলের ইচ্ছে হবে তোমাকে দেখতে যাবে। এই বলে দুজনেই ওখান থেকে চলে গেল। ভাই বোনকে বলল, আসলে দোষটা তোর আর মায়ের ছিল না, সব দোষ আমার ছিল, আমি তো মনে করেছিলাম সে আগের বউয়ের চেয়ে অনেক ভালো হবে, কিন্তু এত বড় জঘন্য মেয়ে আমি তো ভাবতেই পারিনি। ছোট বোন বলল, ভাই দরকার নেই, আমি ভুল করে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আমিও আর চাই না তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাক,
তুমি তোমাদের মতো চলো, আমাকে আর মাকে দেখতে হবে না, আমাদেরকে আল্লাহ দেখবে। ভাই বলল, এমন ভাবে কথা বলছিস কেন? আমি তোর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি, আর মূল ঘটনা তো আমি এখন শুনেছি তোর মুখ থেকে। কি ভেবেছিস আমি তোর ভাবির প্রতিশোধ নিব না? আমি তাকে বাসায় পর্যন্ত রাখবো না, এখনই গিয়ে ডিভোর্স দিয়ে দেব। একটু পরে শুনতে পারবি আমার বউ ডিভোর্স হয়ে গেছে, আর ভাই বোনের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক আজীবন থাকবে। তুই ভুল বুঝিস না আমাকে। দর্শক, বউয়ের সাথে কি হয়েছে দেখতে চাইলে পরের পার্ট লিখে কমেন্টস করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও প্রযোজনায় আবু সৈয়দ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।